গ্রামের ছেলে আরিফ তার নিয়মিত গ্রামে যেন বেড়ে ওঠা এবং এখানে তার বসবাস। সে পেশায় একজন কৃষক এবং শহরে টুকটাক কাজ করে। আরিফ খুবই মধ্যম পরিবারের একটি সন্তান। তবে সেদিন দুপুরবেলা যখন আরিফ সেই আম বাগানে বসেছিল, তখন আরিফের সঙ্গে ঘটে এক অলৌকিক ঘটনা, যা কিনা তাকে অবাক করে দিয়েছিল। একজন পরীর সর্দার যে কিনা আরিফের কাছে এসেছিল এবং তার সঙ্গে কি করেছিল সেই ঘটনাটি পুরোটা শুনতে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের গল্পের আরেকটি এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স স্টোরি। আপনারা যদি আল্লাহকে ভালোবেসে থাকেন এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের এই গল্পের পরবর্তী অংশে। আরিফ একটা গ্রামের ছেলে। সে ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছে। আরিফের বাবা একজন পেশায় কৃষক এবং তিনিও গ্রামে থেকে পড়াশোনা করেছেন এবং এখানেই সে কৃষির কাজ করে। শহরে গিয়ে চাকরি করার মন মানসিকতা নেই, কারণ খুব বেশি তার পড়াশোনা করা হয়নি। ইন্টারমিডিয়েট পাশ করার পরে সংসারের হাল তাকেই ধরতে হয়েছে। ভার্সিটি তার ভর্তি হওয়া হয়নি। এই জন্য আরিফ তার বাবার কৃষি কাজ সে নিজেই সামলায়। আর তাদের বেশ ভালো জমি জমা আছে, সেগুলো চাষবাস করে সে ভালো টাকা ইনকাম করে এবং শুধুমাত্র সে ফসল, ধান, পাট এগুলো ফলায় না, সে সেখানে নানান ধরনের অর্গানিক সবজি ফলায়, যে সবজিগুলো তাকে হয়তো একটু স্বাবলম্বী করেছে। সেদিনকে আরিফের সাথে যা ঘটেছিল সেটা ছিল এক অলৌকিক বিস্ময়কর ঘটনা। ঘটনা ছিল আরিফের দুপুরবেলা এক আম বাগানে বসে থাকার ঘটনা। সাধারণত গরমকালে আরিফ দুপুরের দিকে আম বাগানে বসে থাকত এবং সেখানে বসে থেকে বিশ্রাম করত। তার ওই আম বাগান থেকে তার ফসলি যে সবজির জমিটা ছিল সেটা ছিল একটু দূরে। আরিফ সেদিনকে সকালবেলা কাস্তে এবং সমস্ত কিছু নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। বের হওয়ার পর সে সেগুলো নিয়ে তার জমিতে সমস্ত ঘাস নিড়াচ্ছিল এবং তার জমির দেখভাল করছিল। আরিফ তার নিজের জমিতে নানান ধরনের সবজি লাগিয়েছে, যেমন একদম মাঝখানে মরিচ গাছ লাগিয়েছে, চারপাশে ধুন্দল, ঝিঙ্গে, কুশি, চিচিঙ্গা এই ধরনের সবজি লাগিয়েছে। আর ফাঁকে ফাঁকে ভেন্ডি গাছ, করলা গাছ এই সমস্ত জিনিস সে লাগিয়েছে। আরিফের একটা পুকুরও আছে, সেই পুকুরের পাশ ঘেঁষে এসে এই সমস্ত জিনিস লাগিয়েছে, যেমন শশা, উচ্ছে এরকম যেসব ঝুলন্ত জিনিস সেই সমস্ত জিনিস সে চারপাশে খুব সুন্দর করে তৈরি করেছে। আর এই পুকুরে আছে পুকুর ভরা মাছ। আরিফ বেশ ভালো একটা ছেলে, সে সকলকে সাহায্য করার চেষ্টা করে। গ্রামের দরিদ্র মানুষরা যখন তার কাছে সাহায্য চাওয়ার জন্য আসে, তখন আরিফ তাদের কাউকে ফেরায় না, বলে কি যে ঠিক আছে, তোমরা এগুলো নিয়ে গিয়ে রান্না করে খাও। মূলত আরিফ এরকম একজন ছেলে। তো সেদিনকে আরিফ তার বাগানে কাজ করছিল। কাজ করার শেষে প্রায় দিনই সে ওই আম বাগানে পুরাতন ভিটার আম গাছের নিচে বিশ্রাম করে। দুপুরের দিকে বিশ্রাম করে সে তখন বাড়িতে যায়। তো ওই দিনকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছিল, যার কারণে আরিফের শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল। আরিফ সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে তারপর বাড়ি থেকে জিনিসপত্রগুলো নিয়ে মাঠের দিকে রওনা দেয়। আজকেও ঠিক সেমনটাই করেছিল, কিন্তু আজকে তার শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। সেহেতু সে ওই ভিটার উপরে এসে বিশ্রাম করার কথা ভাবল। যে ভিটাটা শুনশান এবং নীরব একটি ভিটা, এটা মাঠের সাইডের একটি শুনশান জায়গা, যেখানে কোনো বাড়িঘর দূর নেই। একটা আম বাগান, তারপর বিশাল জঙ্গলের পর জঙ্গল চলে গিয়েছে। সেই আম বাগানে মাঠের ভেতর থেকে প্রশান্তিময় বাতাস বইতে থাকে সবসময়। আরিফ সেখানে গিয়ে বসে গাছের গোড়ায় বসে পড়ল। তারপর তার গামছাটা পাশে রেখে সেখানে গাছের সাথে ঢেলান দিয়ে হালকা বিশ্রাম করছিল। ঠিক সেই মুহূর্তে আরিফের কান ঘেঁষে একটি গরম বাতাস বয়ে যেতে লাগলো। চারিদিকে আম বাগানের আম গাছগুলো যেন খুব জোরে বাতাস বইছিল এবং পাতাগুলো নড়ছিল। আচমকা বাতাস এত বেড়ে যায়, আরিফ তখন চোখ খুলে আশেপাশে তাকাতে থাকে, কিন্তু সে আশেপাশে আসে কাউকে দেখতে পায় না। আরিফ মনে করে যে কেউ হয়তো এখানে ছিল বা তার পাশ ঘেঁষে কেউ একজন গিয়েছে। চোখ খুলতেই সে কাউকে দেখতে পায় না। প্রথম দিন আরিফের সঙ্গে এরকম ঘটনা ঘটে এবং এটা সে সাধারণ স্বাভাবিক ঘটনা মনে করে এড়িয়ে যায়, কারণ বাগানে বাতাস হওয়াটা স্বাভাবিক বিষয়। তবে এত জোরে বাতাস হওয়াটা একটু অস্বাভাবিক প্রথমে মনে হয়েছিল, তবে এটা স্বাভাবিক বিষয়ের মধ্যেই পড়ে আর কি। আরিফ সেদিনকে ওইখানে খানিকটা বিশ্রাম করলো এবং ঘুম থেকে যখন উঠল, আরিফ খেয়াল করলো তার পাশে একটা প্যাকেট রাখা।
প্যাকেটের মধ্যে যখন সে খুললো দেখলো কিছু সন্দেশ জাতীয় মিষ্টি রাখা। আরিফ ভাবলো যে এগুলো কে রেখে গিয়েছে। আরিফ ঘুমিয়ে পড়েছিল। এদিকে জোহরের আজান দিয়ে অনেকটা সময় পারও হয়ে গিয়েছে। আরিফ সঙ্গে সঙ্গে প্যাকেটটা তুললো, দেখলো ভিতরে মিষ্টি। আরিফ মিষ্টির প্যাকেটটা নিয়ে মিষ্টিটা খেতে শুরু করলো। মিষ্টিটা খুব দারুণ ছিল। আরিফ মনে করেছে হয়তো কেউ একজন দিয়ে গিয়েছে। এদিক দিয়ে অনেক কৃষক আবার যাতায়াত করে মাঝে মধ্যে দুপুরের দিকে। আরিফ তখন সেটা খেতে খেতে মসজিদের দিকে চলে গেল এবং মসজিদের পুকুর থেকে গোসল করে বাড়িতে এসে সেখান থেকে কাপড় চেঞ্জ করে মসজিদে গেল নামাজ পড়ার জন্য। আরিফ যদি জামাতও ছেড়ে দিত তাও গিয়ে মসজিদেই নামাজ পড়তো। নামাজ পড়া শেষ করে আরিফ সালাম ফিরাবে, ঠিক সেই মুহূর্তে আরিফের আশেপাশ দিয়ে একটা গরম হাওয়া বয়ে গেল এবং একটা সুঘ্রাণ সে পাচ্ছিল পুরো মসজিদ জুড়ে। মসজিদের ভিতরে আর কেউ ছিল না। আরিফ একাই সেখানে জোহরের নামাজ পড়ছিল। যখন সে নামাজ পড়ছিল তখন কেন যেন মনে হচ্ছিল তার আশেপাশ দিয়ে কেউ হাঁটাচলা করছে এবং সালাম ফেরানোর পর সে যখন এদিকে দিকে তাকালো শুধুমাত্র একটু ঘ্রাণ ছাড়া আর কোনো কিছু পেল না। অদ্ভুত জাতীয় ঘ্রাণ, যে ঘ্রাণ তাকে প্রায় মাতম করে তুলছিল। আরিফ সেই ঘ্রাণটা সেখানে নিয়ে বসে সেই ঘ্রাণের উৎস করার চেষ্টা করছিল, কিন্তু সে কোথায় পাচ্ছিল না। যাই হোক, আরিফ সেখান থেকে বাড়িতে চলে যায়। আরিফের ওই দিন মোটামুটি রকম ভাবে কাটে। সে বিকেলবেলা একবার ওই ফসলের জমিতে যায়, ফসল যদি থাকে তোলার জন্য অথবা আগাছা পরিষ্কার পরিষ্কার এই সমস্ত জিনিস দেখার জন্য। তো বিকেলবেলা সে সেখানে গেল। যাওয়ার পর সে সন্ধ্যা পর্যন্ত সেখানে ওই সমস্ত সবজির ক্ষেতের এবং বাগানের পরিচর্যা করলো। পরিচর্যা করার পর সে সেখান থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছিল। সে আসার সময় ওই ভিটার ওপর দিয়েই মূল রাস্তায় আসবে সেই উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই মুহূর্তে আচমকা খেয়াল করে সেই ভিটার ভিতরে যখন সে প্রবেশ করে চারিদিকটা একটা অন্যরকম সুগন্ধি দিয়ে ভরে যায়, ঠিক সেই রকম সুগন্ধি যেটা কিনা সে মসজিদের ভিতর পেয়েছে। কিন্তু এইখানে ওই একই রকম সুগন্ধি কোথেকে আসলো আরিফ তো কিছুই বুঝে উঠতে পারছে না। আরিফ খেয়াল করলো খানিকটা সামনে যেতেই একটি মেয়ে আম গাছের গোড়ায় বসে চুপচাপ মন খারাপ করে বসে আছে। আরিফ মেয়েটির কাছে গেল। মেয়েটির কাছে কি বললো কি যে, এই আপনি এই ভর সন্ধ্যেবেলা এখানে বসে কান্না করছেন কিসের জন্য, কি হয়েছে? মেয়েটি আরিফের দিকে তাকালো। আরিফ প্রথমবারের মতো মেয়েটির দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল, কারণ মেয়েটি ছিল অসম্ভব রকম সুন্দরী একটি মেয়ে এবং তার পরনে হিজাব এবং মাথা মুখটা শুধুমাত্র দেখা যাচ্ছে, শরীরের অন্যান্য অংশ কালো হিজাব দিয়ে ঢাকা। আরিফ তখন মেয়েটিকে জিজ্ঞেস করলো যে আপনি এখানে বসে কি করছেন? প্রথমে ভেবেছিল হয়তো গ্রামের কোনো মেয়ে। আরিফ এখন অন্যান্য সকলের থেকে তো একটু বড় হবেই, তবে মেয়েটাকে দেখে একটু ছোট মনে হচ্ছিল। আরিফের বয়স তখন 25-26 বছর আর মেয়েটাকে দেখে 21-22 বছর মনে হচ্ছিল। এই জন্য আরিফ প্রথমে তুমি করে বলেছিল, কিন্তু যখন মেয়েটার সৌন্দর্য দেখলো এবং তার দিকে তাকালো তখন সে বলল যে আপনি এখানে কি করছেন এবং আপনার বাড়ি কোথায়? মেয়েটি তখন আরিফের দিকে চুপচাপ তাকিয়ে রইল, মন খারাপ করে সে বসেছিল। মেয়েটি বলল যে আমার বাড়ি এখানেই। আরিফ বলল এখানে? এখানে আশেপাশে তো কোনো বাড়ি ঘর তোর নেই, তাহলে আপনি? মেয়েটি বলল কি যে আমি এখানেই থাকি, আপনি কি এখানে নিয়মিত আসেন? আরিফ বলল হ্যাঁ, আমি এখানে নিয়মিত আসি, এই ভিটার পাশেই হচ্ছে আমার ক্ষেত রয়েছে। আরিফ মেয়েটিকে জিজ্ঞেস করলো যে আপনি কে এবং আপনাকে তো এই গ্রামে কখনো দেখিনি। মেয়েটি তখন বলল আমি পাশের একটা বাড়িতে বেড়াতে এসেছি, এখানে এসে আসলে আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, আমি হারিয়ে গিয়েছি, আপনি কি আমাকে সাথে করে একটু নিয়ে যাবেন? আরিফ বলল কি যে হ্যাঁ নিয়ে যাব, চলুন। তারপর মেয়েটি আরিফের সঙ্গে পাশাপাশি হাঁটতে শুরু করলো। আরিফ এত চমৎকার সুন্দরী মেয়ে এর আগে কখনো দেখেনি, এরকম রূপবতী মেয়ে সে প্রথমবার দেখছে। আরিফ মনে মনে ভাবলো হয়তো শহর থেকে এসেছে, আর শহর থেকে ছাড়া এরকম তাদের গ্রামে কেউ সেজে গুজে হয়তো থাকেও না। তার চেহারাটা ছিল খুব মায়াবতী। আরিফ মেয়েটার সঙ্গে সঙ্গে চলে যেতে শুরু করলো। তারপর যখন মূল রাস্তা পর্যন্ত আসলো আরিফ মেয়েটাকে বলল যে আপনি কোন বাড়িতে যাবেন? মেয়েটা বলল আমি এদিকে যাব। এবার চিনতে পেরেছি, এতক্ষণ চিনতে পারিনি। ভিটার সেই ছোট রাস্তা ধরে আরিফ তাকে মূল রাস্তায় নিয়ে আসলো। মেয়েটি বলল আচ্ছা ঠিক আছে। মেয়েটি যখন চলে গেল তখন আরিফ সেই ঘ্রাণটা আর পাচ্ছিল না, যে ঘ্রাণটা সে মসজিদের ভিতরে পেয়েছিল। কি আশ্চর্য বিষয়, সেই ঘ্রাণটা তাহলে কি ওই মেয়েটার শরীর থেকে আসছিল? কিন্তু মেয়েটা মসজিদের ভিতরে আসবে কোথেকে? আরিফ যে কোনো কিছু না ভেবে সেখান থেকে চলে গেল বাড়ি থেকে। সে মসজিদের কাছাকাছি গিয়ে সেখানে অজু করে তারপর নামাজ পড়তে শুরু করলো। আজকেও আরিফের দেরি হয়ে গিয়েছে। মসজিদের ভিতরে যখন ঢুকলো তখন সকলে বেরিয়ে গিয়েছে মসজিদ থেকে। আরিফ হাত পা ভালো মতো ধুয়ে তারপর অজু করে নামাজ পড়ার জন্য চলে গেল। নামাজ পড়ার সময় সে তখন মসজিদের ভিতরে বসেছিল, কেউ তখন সেখানে নেই মসজিদে। আরিফ একাই নামাজ পড়ছে। সে যখন নামাজে দাঁড়ালো তখন কেউ একজন তার কান ঘেঁষে বলতে শুরু করলো। এটা আরিফ স্পষ্ট শুনতে পেল, কারণ তার কানের কাছ দিয়ে এরকম একটা গরম বাতাস এবং এরকম কণ্ঠ বয়ে যাবে সেটার পারবে না, এমনটা বয়রাও সে না।
সে যখন সালাম ফেরালো, আশপাশে পুরো মসজিদটা সুগন্ধিতে ভরে গিয়েছিল, ঠিক একই রকমের সুগন্ধি। আরিফ কোনো কিছু বুঝে উঠতে পারছিল না, এটা কি হচ্ছে তার সঙ্গে। সুগন্ধিটা কি সে এমনি এমনি পাচ্ছে, নাকি সত্যি সত্যি? না, তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরিফ বাড়িতে চলে গেল নামাজ পড়ে। তারপর এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে সে ঘুমিয়ে পড়ল। ওই দিনকে রাত্রে এক ঘটল অদ্ভুত ঘটনা। রাত তখন বেশ গভীর এবং অনেকটা শুনশান চারিদিকে। আরিফের যে বিছানায় ঘুমায়, সে বিছানা থেকে সোজাসুজি জানলার দিকে চোখ গেলে বাইরের দিকে দেখা যায়। আরিফ সঙ্গে সঙ্গে ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ল, কারণ সে জানলায় গ্রিল ধরে অবস্থায় সেই মেয়েটিকে দেখেছে, যে মেয়েটি তার জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে এবং তার শরীরে আলো জ্বলছে, চুলগুলো বাতাসে উঠছে এবং তার চেহারা সম্পূর্ণ দেখা যাচ্ছে। তখন তো হিজাব পরা ছিল, কিন্তু এখন সম্পূর্ণ চুল অবস্থায় দেখা যাচ্ছে। আরিফ উঠে সঙ্গে সঙ্গে ভয়ে পুরো শরীর ঘেমে গিয়েছে। সে পানি খেলো, তারপর জানলার কাছে গিয়ে আশপাশটা দেখলো। বাইরে তখন ভরা জ্যোৎস্না, জ্যোৎস্নাতে কাউকে দেখা যাচ্ছে না। আরিফ তখন দরজাটা এবং জানলাটা ভালো মতো বন্ধ করে দিয়ে আবার এসে শুলো, কিন্তু তার ঘুম আসছিল না, কারণ মেয়েটার কথা বারবার মনে হচ্ছিল। এত সুন্দর একটা মেয়ে কোন বাড়িতে থাকে, একটু খোঁজ করতে হবে পরের দিন গিয়ে। যাই হোক, পরের দিন সে দেখতে পাবে কিনা জানে না, তবে আরিফ সকালবেলা ভোর ঘুম থেকে উঠে সেই রাস্তার কাছে গেল, যেদিক দিয়ে মূলত সে হচ্ছে মাঠে যায়। তারপর সে ওই দিকে যেতে শুরু করলো। সামনে চাঁদ সর্দার এবং চেয়ারম্যানের বাড়ি। সম্ভবত চেয়ারম্যানের বাড়িতে এসেছে। আর আরিফরা মোটামুটি মধ্যবিত্ত পরিবারের। চেয়ারম্যানের কোনো আত্মীয় স্বজনের সাথে প্রেম করা হয়তো তাদের জন্য মানাবে না, এই জন্য আরিফ সেদিকে আর গেল না। সে ওই জঙ্গলের রাস্তা ধরে চলে গেল মূল যেখানে সে কাজ করে সেখানে। অনেক বেলা পর্যন্ত সে কাজ করলো, 11টা-12টা পর্যন্ত। তারপর কাজ শেষ করে সে উঠে এই আমবাগানের কাছে এসে আবার বিশ্রাম করতে শুরু করলো। সেখানে সে মাত্র গামছাটা বিছিয়ে বসেছে, তার শরীরটা আজকেও ম্যাচম্যাচ করছে। সে সেখানে বসে পড়ল এবং বসে বাম দিকে তাকালো। তাকানোর পর সে এদিক ওদিকে তাকিয়ে আম গাছের দিকে উপরে তাকালো। ঠিক সেই মুহূর্তে আবার ডান দিকে যখন তাকালো, দেখলো তার হাতের কাছে সেই মিষ্টির টুকরাটা রাখা, এর আগের দিন যে পোটলাটা রাখা ছিল। এরকম অদ্ভুত জিনিস দেখে সত্যি সে চমকে গেল। সে বলল, আশ্চর্য তো, এই পোটলাটা এর আগের দিনও তো এখানে এরকমভাবে রাখা ছিল, কিন্তু আজকে কি রেখে গেল? আজকে তো কেউ এখানে ছিল না বা আসেনি, তাহলে কি আমি আসার আগেই? আরিফ সেটা খুললো। আরিফের ক্ষুধা লেগেছিল, সে মনে মনে খাবারই যাচ্ছিল, কিন্তু এই মিষ্টির পোটলাটা আবার কোত্থেকে চলে আসলো সেটা সত্যি সে বুঝতে পারছে না। আরিফ সত্যি মিষ্টি খুব পছন্দ করে। আরিফ দেখলো সেটার ভিতরে খুব বড় বড় কয়েক টুকরো মিষ্টি রাখা। আরিফ যখন এদিক ওদিকে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে সেগুলো খেতে শুরু করলো, কারণ এখানে যখন এসেছিল আরিফ নিশ্চিত যে এই টুকরোটা এখানে ছিল না। কি আশ্চর্য ঘটনা ঘটছে তার সঙ্গে। এরকম করে প্রায় বিগত 7-8 দিন ধরে আরিফের সঙ্গে একই ঘটনা ঘটছে, যে আরিফ সেই সুগন্ধিটা মসজিদে গেলেই পাচ্ছে। আর সব থেকে বড় কথা, এখানে যখন আসছে তখন মিষ্টির টুকরা পাচ্ছে এবং আরিফের কাজ করে একটু খিদে খিদে পায়, কিন্তু সে এখানে আসার পরে কোনো না কোনো খাবার পেয়ে যায়, কোনোদিন মিষ্টি, কোনোদিন ফল। কিন্তু এটা কিভাবে সম্ভব? মেয়েটির সঙ্গে গত 7 দিন আগে দেখা হয়েছে আরিফের, মাঝখানে 7 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এর মাঝখানে কোনোদিন আর ওই মেয়েটির সঙ্গে দেখা হয়নি। আরিফ প্রায় তার কথা ভুলে গিয়েছে, কিন্তু আরিফ আশ্চর্য হচ্ছে একটা জিনিস ভেবে, যে এই জিনিসটা তার কাছে কিভাবে আসছে, সে তো কিছুই বুঝতে পারছে না। আরিফ সেদিনকে বিশ্রাম করছিল, ঠিক সেই মুহূর্তে একটা আলো আরিফের চোখের উপর দিয়ে যায়। আরিফের ঘুম তখন ভেঙে যায়। সে যখন চোখ খুলে চোখ মুছে যখন বাম দিকে তাকায়, সে দেখে আম গাছের একটা পাশে মেয়েটি দাঁড়িয়ে আছে। আরিফ তখন মেয়েটি বলে, আপনি এখানে কি করছেন? আজকেও কি হারিয়ে গিয়েছেন নাকি? মেয়েটি আশ্চর্য হয়ে তার পেছনের দিকে তাকায়, কারণ মেয়েটি মনে করেছে যে তাকে হয়তো আরিফ দেখতে পাচ্ছে না। তারপর আরিফ মেয়েটিকে বলল যে, এখানে কি করছেন আজকে? মেয়েটি তখন বলল, আমাকে বলছেন? মেয়েটি আশ্চর্য হয়ে তখন আরিফের দিকে এগিয়ে আসলো, বলল, আপনি আমাকে দেখতে পাচ্ছেন? আরিফ বলল, দেখতে পাবো না কিসের জন্য? এই জন্য আপনি একজন জলজন্ত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন। মেয়েটি তখন বলল, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর আরিফ বলল যে, আপনি এখানে কি করছেন? কোনো কিছু দেখতে এসেছেন? মেয়েটি তখন বলল কি যে, আচ্ছা, আপনাদের এই গ্রামটিকে আমাকে একটু ঘুরিয়ে দেখাবেন? আসলে গ্রাম দেখার উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু আমি কোনো কিছু চিনি না তো, এই জন্য হারিয়ে যাচ্ছিলাম। তারপর আরিফ বলল কি যে, হ্যাঁ দেখাবো অবশ্যই, তবে এখন তো বাড়িতে গিয়ে গোসল করতে হবে, তারপর নামাজ পড়ে আমি আপনাকে দুপুরের দিকে নিয়ে বের হই, 3টার দিকে। মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আরিফ বলল যে, আমি কোথা থেকে আপনাকে নিয়ে যাব? মেয়েটি বলল, আপনার সঙ্গে যেদিনকে ওই রাস্তার উপর থেকে দেখা হয়েছিল সেখানে আপনি এসেন, আমি সেখানে থাকবো। তারপর মেয়েটি আরিফের সঙ্গে বসলো, সেখানে বসে তার সঙ্গে গল্প করতে শুরু করলো। মেয়েটি বলল কি যে, আমার নাম রবিনা। তারপর আরিফ বলল, খুব সুন্দর নাম।
আরিফ জিজ্ঞেস করলো, আপনি কোথায় থাকেন, কার বাড়িতে এসেছেন? মেয়েটি ইশারা দিয়ে দেখালো, কিন্তু কার বাড়িতে এসেছে সেটা বলল না। তারপর বলল যে আপনি কোথায় থাকেন এবং আপনার নাম কি? আরিফ বলল, আমার নাম আরিফ এবং আমি একজন কৃষক, এই কৃষি কাজ করি আর গ্রামে থাকি। আমার বাবা মা নেই, বাড়িতে দুটো বোন আছে আর মা আছে, এভাবেই আমাদের সংসার চলছে। তখন রবিনা বলল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তবে আপনি খুব ভালো একটা ছেলে, আপনাকে আমার খুব ভালো লেগেছে। আরিফের মন যেন তখনই গলে যেতে শুরু করলো, কারণ যে রবিনাকে তো সে পছন্দ করে আর সে খুব সুন্দর একটা মেয়ে। আজকে খুব সুন্দর একটা পোশাক পরে এসেছে, তবে তার শরীরে হিজাব আছে এবং সে খুব সুন্দরী একটা মেয়ে। আরিফ তখন রবিনাকে ওইখান থেকে দুপুরের পরপর পিক করলো নামাজ পড়া শেষে। তারপর ওইখান থেকে নিয়ে সে গ্রামের শেষ দিকে খাল পাড়ের দিকে রবিনাকে নিয়ে গেল। বলল কি যে এই পাশটা খুব সুন্দর, দেখুন কি সুন্দর করে তাল গাছ দুই দিকে আর মাঝখান দিয়ে খাল বয়ে গিয়েছে। তখন মেয়েটি বলল যে হ্যাঁ, এগুলো তো আমি দেখি এবং খুব সুন্দর লাগে, গ্রামের এই সমস্ত পরিবেশই ভালো লাগে, আমাদের এখানকার জায়গায় এগুলো নেই এবং আমার কাছে না খুব ভালো লাগছে এই জিনিসগুলো। আরিফ তখন বলল, হ্যাঁ সত্যি, আসলে রাত্রেবেলা আরো বেশি ভালো লাগে যখন আসমানে জ্যোৎস্না থাকে। রবিনা বলল, আজকে তো আসমানে জ্যোৎস্না আছে, রাত্রেবেলা আপনি আমাকে দেখাবেন রাত্রের 9টা-10টার পরে? আরিফ বলল কি যে আসলে রাত্রে তো বের হই না আমি। তখন আরিফ বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাব, আপনার যদি কোনো সমস্যা না থাকে। আরিফ এই কথা বলতেই রবিনা বেশ খুশি হয়ে গেল। যাক, এরকম করে আরিফ প্রথম দিন রবিনাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখালো এবং আশেপাশের সমস্ত জায়গা সে ঘুরিয়ে দেখালো। বলল কি যে আমার খুব ভালো লেগেছে জিনিসটা দেখে, আমি রাত্রে আসবো, ঠিক আছে? যাই হোক, আরিফ রাত্রের খাওয়া দাওয়া শেষ করে নামাজ টামাজ পড়ে সে তার নিজের কক্ষে বসেছিল। ঠিক সেই মুহূর্তে দরজায় একটা টোকা পড়ে। দরজা খুলে দেখে যে রুবিনা তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আরিফ তখন বলল যে আরে আপনি এখানে? তখন রবিনা বলল যে আমি আপনাকে নিতে এসেছি, আপনি না বললেন যে আমাকে নিয়ে ঘুরতে যাবেন, চলুন আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখি, রাত্রেবেলা নাকি ভালো লাগে। তারপর আরিফ রবিনাকে নিয়ে ক্যানালের রাস্তায় গেল, যে রাস্তাটা একদম শুনশান, দুই পাশে শুধুমাত্র ফসলের জমি আর মাঝখানে একটা সরু রাস্তা চলে গিয়েছে। রাস্তার দুই ধারে তাল গাছ এবং খুব সুন্দর লাগছিল সেগুলো দেখতে, এত সুন্দর পরিবেশ। আরিফ তখন বলল, এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, মাঝে মধ্যে আসি, আমাদের বাড়ির পাশেই এবং খুব সুন্দর, দেখুন। মেয়েটি বলল, হ্যাঁ খুব সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এরকম সৌন্দর্য আমাকে ঘুরিয়ে দেখালেন। আমি আর কয়েকদিন এখানে আছি, আপনি কি প্রত্যেকদিন আমাকে এই আশপাশের সমস্ত পরিবেশ ঘুরিয়ে দেখাতে পারবেন? আসলে এই গ্রামে আমি কাউকে চিনি না এবং আপনাকে সত্যি আমার খুব ভালো লেগেছে। এরপর থেকে প্রত্যেকদিন সকালবেলা আরিফ যখন খেতে কাজ করত, তখন সকাল সকালে রুবিনা সেখানে গিয়ে উপস্থিত হতো এবং বলতো যে গ্রামের সকালে উঠতে খুব ভালো লাগে, জায়গাটা খুব ভালো, তাই না? এরকম করে প্রায় 10-12 দিন আরিফ এবং রুবিনা একসঙ্গে গ্রামের আশপাশ দিয়ে ঘুরল এবং রুবিনার সঙ্গে আরিফের পরিচয় প্রায় 20 দিনের উপরে হয়ে গিয়েছে এবং প্রথম দিন থেকে আরিফ তাকে পছন্দ করে আসছে। রুবিনাকে আরিফ আসলে থেকে অনেক আগে থেকে পছন্দ করে, কিন্তু এরকম একটা মেয়েকে, এত বড়লোক ঘরের মেয়েকে সে কিভাবে তার প্রেমের কথা বলবে, সেটা তো সে কখনো বলতে পারবে না। ওদিনকে রাত্রেবেলা রুবিনা তার কাছে আসলো, কিন্তু আরিফ এটা ভেবে কুল পাচ্ছিল না যে রুবিনা তার বাসা কিভাবে চিনল এত রাত্রেবেলা। তাও আরিফ বেশ কিছু জিনিস রুবিনার আশ্চর্য দেখেছে, যেমন সে আচমকা কোত্থেকে যেন হুটহাট করে চলে আসে, আবার আচমকা তার বাসা চিনে ফেলে, আবার আচমকা তাকে খাবার এনে দেয় কোত্থেকে, বলে কিছু ওর সাথেই ছিল, কিন্তু সেটা কিভাবে করে আরিফের আসলে কোনো কিছু মাথায় ঢুকতো না। কিন্তু তারপর রবিনার সঙ্গে থাকতো কারণ তাকে পছন্দ করতো। রবিনা প্রত্যেকদিন আলাদা আলাদা রকমের ড্রেস পরে আসতো এবং সেই ড্রেসগুলো ছিল খুবই দামি এবং খুবই অন্য রকমের ড্রেস, যা কিনা আরিফের কাছে খুবই ভালো লাগতো। রবিনার শরীরে সেই পারফিউমটা, সেটা সে অনেক জায়গায় পেয়েছে। এর মাঝখানে সে রবিনাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা এরকম সুঘ্রাণ আমি মাঝে মধ্যে নামাজ পড়তে গেলে তখন পাই, যখন আমি একা থাকি তখনও পাই, এটা? রবিনা তখন বলল, হইতে পারে যে আপনি আমার সঙ্গে থাকেন এই জন্য সবসময় এই ঘ্রাণটা পান। আরিফ বলল, না না, এটা আমি আগে থেকেই। রবিনা তখন তাকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা ওই জায়গাটা কি? আরিফ বলল, ও ওই জায়গাটা হচ্ছে কি একটা ঘর আছে এবং ওইটা ফসলের মাঠের ছাউনি, মানে কৃষকরা যাতে করে ফসল দুপুরবেলা ওইখান থেকে ফিরে এখানে সে বিশ্রাম করতে পারে, এই জন্য এখানে ছাউনি তৈরি করা হয়েছে। রবিনা তখন কথা এড়িয়ে গেল এবং আরিফকে নিয়ে সেখানে চলে গেল। আরিফ তখন রবিনার কাছে সেখানে বসেছিল। ওই দিন রাত্রেবেলা রবিনা বলল কি যে, আরিফ আমাকে এখান থেকে যেতে হবে, আমার সফর এখানে শেষ হয়েছে এবং আমি খুব শীঘ্রই তোমার কাছে আসব, আমি এখন যাই। তাই বলে আরিফের কাছ থেকে রবিনা হাতটা ছেড়ে দিয়ে বলল কি যে, ঠিক আছে আমি তাহলে আসি, তোমার সঙ্গে আবার আমার পরে দেখা হবে। তখন আরিফ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, আর কবে তোমার সঙ্গে দেখা হবে?
তখন রবিনা বলল, আমি তো চলে যাব, তবে আসবো, খুব শীঘ্রই তোমার কাছে আসবো। আরিফের মন খারাপ হয়ে গেল, কারণ বিগত 20 দিন ধরে আরিফ রবিনার সঙ্গে ঘুরেছে, এদিক ওদিক সমস্ত কিছু দেখিয়েছে। আরিফ তার জীবনে প্রেম করেছে গুটি কয়েক মাত্র, কিন্তু অনেক বছর যাবত সে সিঙ্গেল ছিল এবং বিয়ে করার কথা ভাবছিল। এই মুহূর্তে তার রবিনার সঙ্গে পরিচয় হয়ে গেল এবং তাকে সে পছন্দ করে ফেলেছে, এত বেশি ভালোবেসে ফেলেছে যে আরিফ নিজেও জানে না। যাই হোক, আরিফ তখন রবিনাকে যেতে দিল, কারণ তার প্রতি তার কোনো হক নেই, আর তাকে ভালোবাসার কথা বলবে সেটা আরিফ কখনো বলতে পারতো না। রবিনা তখন সেখান থেকে চলে গেল এবং চলে যাওয়ার পর ওইখান থেকে সে হাঁটতে শুরু করলো। জ্যোৎস্নার আলোয় রবিনা হেঁটে যাচ্ছিল। খানিকটা দূরে যেতেই রবিনা আচমকা গায়েব হয়ে গেল। আরিফের কাছে রবিনার ওড়নাটা ছিল, কারণ ওড়নাটা সে আরিফের কাছ থেকে কাছে রেখেছিল, তার গলায় কোমরে পেঁচিয়ে রেখেছিল, কারণ বারবার পড়ে যাচ্ছিল। ওড়নাটা থেকে আরিফের রবিনার সেই শরীরের ঘ্রাণটা আসে। আরিফ তার কোমরে পেঁচিয়ে রেখেছিল। আচমকা খেয়াল হতেই সে মনে করলো যে রবিনাকে দিয়ে আসবে। সে দৌড়ে গিয়ে বলল, রবিনা, কিন্তু সামনে গিয়ে কাউকে দেখতে পেল না, কারণ হচ্ছে রবিনা ততক্ষণে চলে গিয়েছে। কিন্তু সে কোথায় গেল? আর আরিফ রবিনাকে এরকম ভাবে একা ছেড়ে দিল? কোথাও হারিয়ে গেল না তো? ওই রাস্তায় আরিফ অনেক পর্যন্ত খুঁজলো, কিন্তু রবিনাকে কোথাও পেল না। আরিফ আশ্চর্য হয়ে গেল। আরিফ তখন মনে মনে ভাবলো, রবিনা কে, কোত্থেকে এসেছে, গ্রামের কোন বাড়িতে থাকে, এটাই তো সে বুঝতে পারছে না। আর রবিনার শরীরের ঘ্রাণ, সমস্ত কিছু আরিফের কাছে যেন রহস্যময় লাগছিল, কারণ রবিনার তার জীবনে আসা, এরকম ভাবে চলাফেরা করা, অলৌকিকভাবে আশ্চর্যজনকভাবে রবিনার সঙ্গে তার মেশা এবং রবিনার সমস্ত কার্যক্রম, সমস্ত কিছু যেন আরিফের কাছে ওলটপালট লাগতে শুরু করেছিল। কিন্তু আরিফ জানতো না যে সে কোত্থেকে এসেছে এবং কোন গ্রামে থাকে, কোথায় তার বাড়ি, কোনো কিছুই জানতো না। এসব না জেনে আরিফ তাকে ভালোবেসে ফেলেছিল। আরিফ গ্রামের সাধারণ একজন কৃষক, তবে মোটামুটি শিক্ষিত কৃষক। সে অন্যান্য সকলে থেকে আপডেট, কিন্তু রবিনার এই সমস্ত আচরণ তার সন্দেহ হয়নি, কারণ হচ্ছে সে তাকে ভালোবাসে, এই জন্য হয়তো তাকে সন্দেহ করতে মন চায়নি। আরিফে রবিনার সঙ্গে মিশেছে এবং তাকে মনে করতে শুরু করলো। রবিনা চলে যাওয়ার পর আরিফের না কাজে মন বসতো, না খাওয়ায় মন বসতো। তবে আরিফ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করত। নামাজে সবসময় মোনাজাতে রবিনাকে চাওয়ার জন্য বলতো যে, আল্লাহ, আমি রবিনাকে চাই, দয়া করে আপনি রবিনাকে পাইয়ে দিন, আমি তাকে ভালোবাসি। আল্লাহ হয়তো তার ডাক শুনেছিল পরে, কিন্তু সেটা যে এরকমটা হবে আরিফ কখনো ভাবতে পারেনি। ওই ঘটনার প্রায় মাসখানিক পরে আরিফ তখন মোটামুটি স্বাভাবিক জীবনযাপনে চলে গিয়েছে, কারণ রবিনার সঙ্গে 20 দিন কাটানোর পর আশ্চর্য অলৌকিকভাবে যদি রবিনা হারিয়ে যায়, সেটা তো অবশ্যই আরিফের মনে একটা দাগ কাটবেই। আরিফ তখন সেদিনকে তার ক্ষেতের মাঝখানে কাজ করছিল। তখন কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যা মানে রাত নেমে এসেছে, চারিদিকে হালকা হালকা ঝাপসা আলো। আরিফ তখন ক্ষেত থেকে উঠে তার কাস্তে এবং সমস্ত কিছু জিনিস নিয়ে মাথায় একটা ধামা নিয়ে ওই ভিটার দিক দিয়ে আসতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে আরিফ খেয়াল করলো আমবাগানের পাশের ওই বড় ভিটার উপর থেকে একটা আলোকিত বস্তু আরিফের দিকে নেমে আসছে, এবং সেটা আর কিছু ছিল না, সেটা একটা রথযুক্ত গাড়ি। তার সামনে দুটো ঘোড়া রয়েছে, সেই ঘোড়া দুটো ছোট ছোট, এবং সে একটা রথকে টেনে নিয়ে আসছে তার দিকে, এবং সেই রথের ওপরে এক ধরনের সুন্দর ছোট্ট ঘরের মতো বানানো রয়েছে, এবং তার ভিতরে কিছু একটা রয়েছে। জিনিসটা আকাশ থেকে উড়ে নিচের দিকে নামলো। তার পাশে দুটো লোক ঘোড়ার উপর বসে তার সঙ্গে এসেছে, এবং পেছনে আরো দুটো লোক আছে। সেই দুজন লোকের হাতে ধারালো তরোয়ার, এবং সেই লোক দুটো তখন সেখান থেকে নামলো। আরিফ তখন ওইটা দেখে তার ধামাটা নিচে নামিয়ে রাখলো, কারণ কি আশ্চর্যজনক বিষয়, এরকম একটা বিষয় দেখে আরিফ সত্যি চমকে গিয়েছে। তারপর আরিফ দেখলো সেই বড় গাড়ি, যেটা কিনা উপর থেকে এসেছে রথ জাতীয়, তার দরজাটা ভেতর থেকে খোলা হলো। খোলার পর একটা পা নিচে নেমে আসলো। পাটা ধবধবে সাদা, এবং তার পরনে এক ধরনের রাজকীয় জুতো। তারপর তার শরীরের যে জামাটা রয়েছে, সেই জামাটাও এক ধরনের রাজকীয় জামা। তারপর একটু একটু করে যখন সে বাইরে বেরিয়ে আসলো, আরিফ দেখে থ হয়ে গেল। তার হাতে থাকা সেই জিনিসপাতিগুলো নিচে পড়ে গেল, কারণ আরিফ তার চোখের সামনে দেখতে পাচ্ছে, সেটা আসলে সে কোনোদিন বিশ্বাসই করতে পারছিল না। আরিফ খেয়াল করলো সে যাকে ভালোবাসে, রবিনা, সে এই রথে চড়ে আসমানে ভেসে এদিকে এসেছে। কিন্তু এরকমটা কি কখনো হতে পারে যে কেউ কোনো রথে ভেসে এরকম ভাবে কোনো মাধ্যম ছাড়া একজন পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে? এটা তো কখনো সম্ভব না। আরিফ তখন থ হয়ে দাঁড়িয়ে আছে। রবিনা তখন তার কাছে এগিয়ে আসলো। রবিনার পরনে খুবই রাজকীয় ধরনের পোশাক এবং খুবই দামি পোশাক। তখনও তার মুখে হিজাব বাঁধা ছিল। রবিনা তার কাছে এগিয়ে আসলো। তার গায়ের সেই সুঘ্রাণটা আরিফ আবার পেতে শুরু করলো। রবিনাকে দেখার সঙ্গে সঙ্গে আরিফের মনের মধ্যে একটা অন্যরকম
প্রতিক্রিয়া সৃষ্টি হলো, তার হার্টবিট বেড়ে গেল। সে আবার বলল, রবিনা তুমি? রবিনা তখন বলল, হ্যাঁ আমি, এবং আমাকে দেখে অবাক হচ্ছে তাই না? তখন আরিফ বলল, কিছু অবাক হওয়ার মতোই তো বিষয়, আপনি আপনি এখানে কি করছেন? রবিনাকে দেখে আরিফের কণ্ঠ চেঞ্জ হয়ে গেল। রবিনা বলল যে, আপনি করে বলছো কিসের জন্য? তুমি তো আমাকে তুমি করে বলতে। আরিফ তখন বলল, হ্যাঁ কিন্তু তুমি কে, এবং তুমি এরকম ভাবে, আর এই লোকগুলো কারা? এদেরকে দেখে তো কোনো মানুষ মনে হচ্ছে না, কারণ এক একজনের উচ্চতা প্রায় 6 ফুট বা 7 ফুটের কাছাকাছি। তারা ঘোড়ার উপর বসে আছে, ঘোড়ারও 6টা পা। এরকম ঘোড়া আরিফ কখনো দেখেনি, এরকম অদ্ভুত ঘোড়া এবং মানুষও কখনো দেখেনি। রবিনা তখন বলল, আরিফ আমার কাছে আসো। আরিফ তখন রবিনার কাছাকাছি এগিয়ে গেল। রবিনা বলল, কি যে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো এবং আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি সময় নিচ্ছিলাম। আমি দেখছিলাম যে তুমি আমাকে কতখানি ভালোবাসো, এবং সেটা তুমি পাশ করে গিয়েছো। এবং সত্যি কথা বলতে, সেদিন যখন প্রথম তোমাকে দেখি, তোমার মায়া মহব্বত এবং তোমার যে সমস্ত দয়ালু গুণ এবং তোমার এরকম ইনোসেন্ট ফেস দেখে সত্যি আমি তোমার প্রেমে পড়েছি সেদিন থেকেই। এবং আমি জীবনে কোনদিন মানুষের জগতে আসিনি। সেদিন এসে এখানে বিশ্রাম করছিলাম এবং সেই সময়ে আমি তোমাকে দেখতে পেলাম। আরিফ তখন কোনো কিছু বুঝতে পারছিল না, বললো, কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আর তুমি কে? আর তুমি এইখানে? আরিফ তখন এই কথা বলতেই রবিনা বলল, তুমি আমাকে বিশ্বাস করো? আরিফ বলল, কিছু হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, করবো না কেন? তাহলে আমার হাত ধরো। আরিফ বলল, হাত ধরতে হবে? রবিনা হাত বাড়িয়ে দিল। আরিফ তখন রবিনার হাতের দিকে তাকালো, তারপর তার হাতটা ধরলো। রবিনা তাকে টেনে সেই রথ গাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর আরিফ বলল, কি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? রবিনা বলল, একটু অপেক্ষা করো। তারপর সেই গাড়িটা আবার শূন্যে ভাসতে শুরু করলো। আরিফ বাইরে দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু রবিনা বলল, না, বাইরে দিকে তাকালে তুমি ভয় পাবে, কারণ গাড়িটা এখন মাটি থেকে অনেকটা উপরে আছে। আরিফ তখন বুঝতে উঠতে পারছে না আসলে সে কি করবে। সে আসলে কোনো কিছু ভেবে উঠতে পারছে না। তখন রবিনা বলল, তুমি আমার সঙ্গে একটা জায়গায় চলো, আমি তোমাকে সমস্ত কথা বলবো। আরিফ অনেকটা উপর দিয়ে ভেসে যাচ্ছিল। রবিনা তার হাতটা তখন শক্ত করে ধরেছিল। আরিফ রবিনার সঙ্গে গেল। তারপর সে গাড়িটা একটা জায়গায় থামলো। সেটা পাহাড়ের উপরে একটা বড় প্রাসাদের মতো জায়গা ছিল। সেই প্রাসাদের ছাদের উপরে গিয়ে সে গাড়িটা থামলো। তারপর সেখানে আরিফ নামলো পা বাড়িয়ে। রবিনা তখন ভেসে নামলো এবং আরিফ তার হাত ধরে নামিয়ে দিল। সেই জিনগুলোকে ওই মেয়েটি ইশারা দিতেই তারা চলে গেল। তারপর রবিনা বলল, কি যে, আমি কি সমস্ত কিছু তোমাকে বলছি, তুমি চলো, তারপর ভিতরে চলো এবং এখানে বসো। রবিনা তার নিজের কক্ষে গেল। নিচের তলায় একটা কক্ষ আছে, সেই কক্ষের সামনে বিশাল বারান্দা আছে, সেখানে বসার জায়গাও আছে। আরিফকে সেখানে বসতে বলা হলো। রবিনা তখন বসলো সেখানে, এবং রবিনার গায়ে যে পোশাকটা ছিল সেই পোশাকটা ছেড়ে এসে সেখানে বসলো। বসার পর রবিনা বলল, কি যে, সামনে বিশাল এক গ্রাম দেখতে পাচ্ছ? আরিফ বলল, কি যে, হ্যাঁ অনেক বড় একটা গ্রাম, কিন্তু সত্যি কথা বলতে তুমি কে এবং এরা কারা ছিল, এবং এরকম ঘোড়া তো আমি কখনো দেখিনি যে আকাশে উঠতে পারে। সত্যি আমার কোনো কিছু বুঝে উঠতে পারছি না রবিনা, তুমি আমাকে সত্যি কথাটা বলো তো। সেই মুহূর্তে রবিনা বলে উঠল, আসল সত্যি কথা বলতে আমি একজন জিনের সর্দার। এই কথা শোনার পর আরিফ তখন সত্যি চমকে গেল এবং সে একটু আশ্চর্য হয়ে গেল, কিন্তু ভয় পেল না, কারণ রবিনা যদি তার কোনো ক্ষতিকর করার চেষ্টা করত তাহলে হয়তো আগেই করে ফেলতো, কিন্তু এখন করেনি মানে তার কোনো ক্ষতি করবে না। আরিফ একটু সাহস সঞ্চয় করে বলল, আমি আসলে বুঝতে পারিনি, জিনের সর্দার মানে? মেয়েটি বলল, কি যে, আমি এই অঞ্চলের জিনের সর্দার এবং পরীদের সর্দার। আরিফ তখন বলল, তুমি আমার সঙ্গে মজা করছো না তো? তখন রবিনা বলল, মজা করবো কিসের জন্য? তুমি আমার আশেপাশে যেসব জিনকে দেখতে পেয়েছ ওরা আসলে জিন, এবং ওরা আমার দেহরক্ষী। আমি যেখানে যাই আমার সঙ্গে সঙ্গে যাই। তখন আরিফ বলল, তাহলে ওই সময় যখন আমার সঙ্গে ছিলে তখন কেন যায়নি? রবিনা তখন বলল, ওই সময় আমি একা রাজ্য সফরে গিয়েছিলাম, এবং সফরে যাওয়ার পর আমি হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ি আর কি, এবং অসুস্থ হওয়ার পর আমি বিশ্রাম নেওয়ার জন্য ওই আম বাগানে গিয়ে উপস্থিত হই। আরিফ তখন বলল, তাহলে তুমি মানুষের জগতে কিভাবে গেলে? তুমি তো তোমার রাজ্য সফরে বেরিয়েছিলে ছদ্মবেশে, তাহলে ওদিকে কিভাবে গেলে? রবিনা তখন বলল, সমস্ত কিছু বলছি। এই পুরো রাজ্য দেখছো, এই সমস্ত রাজ্য আমার দখল রয়েছে এবং আমার কন্ট্রোলে। আমার আব্বা হুজুর মূলত এগুলোর দেখভাল করতেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর থেকেই এগুলো আমি দেখছি, এবং আমার উপরই সমস্ত কিছু। আমার আব্বা হুজুরের কোনো জিন পুত্র নেই, এই জন্য আমি তার বড় মেয়ে হওয়ার খাতিরে
এই পুরো রাজ্যের ভার দখল করেছি এবং অনেক বছর যাবতই আমি রাজ্য চালিয়ে যাচ্ছি। আরিফ তখন আশ্চর্য হয়ে গেল তার কথা শুনে। কি বলছো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমার মতো একজন সাধারণ মানুষকে তুমি তোমার সঙ্গে এরকম একটা সর্দারনি হয়ে। তখন রুবিনা বলল, আমি তোমাকে সমস্ত কিছু বলছি। আজকে থেকে প্রায় 2 মাস আগের ঘটনা। এরকম এক রাত্রেবেলা আমি আমার রথটা নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর আমি রাজ্যের আশেপাশে ছদ্মবেশে ঘুরতে শুরু করলাম এবং সকলের সঙ্গে মেলামেশা করতে চাইছিলাম। কারণ হচ্ছে গ্রামবাসী কেমন আছে সেটা তো আমারও জানার দরকার আছে সর্দার হিসেবে। এই জন্য আমি গ্রামবাসীর সকলের খোঁজখবর নিচ্ছিলাম। এরকমই করতে করতে একদিন আমার আশ্চর্যজনকভাবে খুবই শরীর খারাপ করে। কিভাবে করে আমি জানি না, এবং হঠাৎ করে আমি তখন আমার নিজের জগৎ থেকে বেরিয়ে অন্য এক জগতে চলে যাই, যেটা কিনা তোমাদের গ্রাম ছিল। এবং সেই বটগাছের কাছে গিয়ে আম গাছের গোড়ায় আমি তখন অসুস্থ হয়ে পড়ে থাকি। সেদিনকে তুমি ওই দিক দিয়ে ফিরছিলে এবং ফেরার পথে তুমি আমাকে দেখতে পেলে। আমি তখন সেখানে একটা বড় বিড়ালের রূপ ধারণ করেছিলাম। সেখানে আসার পর তুমি তখন আমাকে পানি খাওয়ালে, ঠান্ডা পানি। সেই পানিটা খেয়ে তখন আমার বুকটা খানিকটা শান্ত হয়েছিল। কিন্তু তুমি তো জানতে না যে আমি কোনো বিড়াল নই, বরঞ্চ আমি একটা জিন। আমি সেখানে বসে ভয় পাচ্ছিলাম, কারণ মানুষেরা ক্ষতি করে মানুষ জিনেদের। এটা আমি জানতাম। আমার আব্বা হুজুর বলে গিয়েছিল, কখনো মানুষের জগতে যাবি না, কারণ মানুষেরা ক্ষতি করে। অবশ্য মানুষের থেকে জিনেদের ক্ষমতা অনেক বেশি, কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের ক্ষমতা জিনেদের থেকেও অনেক বেশি। সে তো মানুষের কাছে কখনো ফিরবি না। আমি তখন ভয় পাচ্ছিলাম, কিন্তু তুমি আমার জন্য পানি রেখেছিলে এবং সেই সঙ্গে তোমার থেকে কিছু খাবার, যেটা কিনা বিড়ালের প্রিয় খাবার মাছ, সেই খাবারটা সেখানে রেখেছিলে খাওয়ার জন্য। কিন্তু সেটা দেখে আমার ভালো লেগে যায়। এরপরে কয়েকদিন তোমাকে ফলো করি। আমি দেখি যে তুমি সবাইকে খুব সাহায্য করছিলে। গ্রামের কিছু দরিদ্র লোক আছে যারা কিনা সবজি ছিল তুমি তাদেরকে না করতে না, মাছ ছিল তাদেরকে দিয়ে দিতে। এটা আমার কাছে খুব ভালো গুণ মনে হয়েছে। আব্বা হুজুরের সেই কথা আমার তখন মনে পড়তে লাগলো যে না, সকল মানুষ খারাপ হয় না। আমাদের এখানে যখন অনেক খারাপ জিন আছে, ঠিক ওইখানেও অনেক খারাপ মানুষও আছে। তাই বলে যে সকলে খারাপ এমনটা কিন্তু না। আমি তখন তোমাকে অবজার্ভ করতে শুরু করি, প্রায় 8-10 দিন ধরে অবজার্ভ করি। একদিন দুপুরবেলা সন্ধ্যার দিকে যখন তুমি সেখানে বসেছিলে, সেই দুপুরবেলা আমি তোমাকে খাবার দিয়ে আসি, কারণ তুমি খাবার কথা চিন্তা করছিলে এবং তুমি যত টের পাও সে তুমি তোমার আশেপাশে হাঁটাচলা করছিলে যত বুঝতে পারো। তারপর আমি মসজিদ তোমার সঙ্গে কয়েকবার দেখা করতে চেয়েছি, কিন্তু সেখানে আমি আসলে সাহস করে উঠতে পারছিলাম না। তোমার নামাজ পড়া দেখতে আমার খুব ভালো লাগে, যদিও আমি তোমাকে আগে থেকেই পছন্দ করি। তারপর আমি সাহস করে সেদিনকে সন্ধ্যায় তোমার সঙ্গে দেখা করি, সেখানে বসে থেকে এবং তোমার সঙ্গে দেখা করে এবং কথা বলার স্রোত পেয়ে যাই এবং একটু একটু করে তোমার সঙ্গে মিশতে শুরু করি, এদিক ওদিকে যেতে শুরু করি এবং তোমার সঙ্গে টানা 20 দিন আমি ঘোরাঘুরি করেছি এদিকে। আমি তখন আমার নিজের রাজ্যে ফিরে এসেছিলাম এবং রাজকার্য চালিয়ে যখনই আমি সময় পেতাম তখনই তোমার কাছে চলে যেতাম। সেখানে যাওয়ার পর আমি তোমার সঙ্গে মেলামেশা করতে শুরু করলাম। দেখলাম যে তুমি আসলে সকলের থেকে আলাদা এবং আমাদের এখানে যেসব খারাপ জিন আছে সে সমস্ত জিনেরও তোমার থেকে কয়েক হাজার গুণ খারাপ আর কি। এবং তুমি খুবই ভালো একটা ছেলে এবং এরকম ভালো ছেলে আসলে হয় না। আমি না চাইতেও তোমার প্রেমে পড়ে যাই। কিভাবে যে পড়ে যাই আমি সেটা বলতে পারবো না, তবে সত্যি কথা বলতে আমি না চাইতেও তোমার প্রেমে তখন পড়ে গিয়েছিলাম। তোমার প্রতি আমার ভালোবাসাটা তীব্র হতে শুরু করে যখন আমি তোমাকে এখান থেকে ছেড়ে চলে আসি, কারণ আমি এখানে এসেছিলাম শুধুমাত্র এটা চিন্তা করে যে না, আমি তোমাকে ভালোবাসবো না, কারণ তুমি একজন মানুষ, তোমাকে আমি ভালোবাসতে পারি না। সত্যি তোমাকে ভালোবাসা সম্ভব না আমার পক্ষে। কিন্তু এখানে আসার পর আমার নিজেকে আমি সত্যি একটু বোঝাতে পারিনি, কারণ আমি তোমাকে ততদিনে ভালোবেসে ফেলেছি। আর আমাদের জিনেদের একটা নেচার কি জানো? আমাদের জিনেদের নেচার হচ্ছে আমরা একবার যদি কাউকে ভালোবেসে ফেলি তাহলে তাকে কোনোদিন আমাদের মন থেকে মুছে ফেলতে পারি না। মৃত্যুর আগ পর্যন্ত তারা আমাদের মনে থেকে যায়। এটা আমাদের জিনেদের নেচার এবং জিনদেরকে এভাবে হয়তো আল্লাহ তাআলা তৈরি করেছেন। তোমার সততা, তোমার এরকম ঈমান এবং 5 ওয়াক্ত নামাজ পড়া, মুসলিম ধর্মের প্রতি এত সম্মান, সেই সঙ্গে মানুষের উপকার করা, এই সমস্ত গুণগুলো আমাকে তোমার প্রতি টেনেছে এবং তোমাকে এত বেশি ভালোবাসতে আমাকে সাহায্য করেছে। সত্যি কথা বলতে এখানে প্রত্যেকটা রাত আমার শুধুমাত্র তোমাকে চিন্তা করে কাটতো এবং তোমাকে সত্যি আমি খুব ভালোবাসি। আরিফ, তুমি কি আমাকে ভালোবাসো না? আরিফ তখন থা হয়ে গেল, কারণ একটা সাধারণ মানুষ, সে সাধারণ গ্রামের একজন সাধারণ ছেলে, তাকে এত বড় এক রাজ্যের জিনের সর্দার নেই তাকে ভালোবেসেছে এবং এটা তার জন্য আসলে খুব বড় পাওয়া। আরিফ আসলে ভাবতেও পারেনি যেরকমটা হবে। ঠিক সেই মুহূর্তে আরিফ বলে উঠল, আমি যেদিন তোমাকে প্রথম দিন দেখেছিলাম সেদিনই তোমাকে পছন্দ করতে শুরু করেছিলাম, কিন্তু যখন একটু একটু করে মিশতে শুরু করলাম তোমার সঙ্গে
তখন থেকে আমার তোমার প্রতি ভালো লাগা আসতে শুরু করলো এবং তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। সত্যি কথা বলতে এই 1 মাস তুমি আমাকে ছেড়ে ছিলে না এবং আমাকে ছেড়ে তুমি এখানে এসেছিলে। এই 1 মাস যে আমার কিভাবে কেটেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি সত্যি পাগলের মতো হয়ে গেছিলাম তোমাকে ছাড়া। হঠাৎ করে যখন তোমাকে আমার চোখের সামনে দেখলাম তখন সত্যি আমি অবাক হয়ে গেলাম যে তুমি এখানে এসেছো। এবং সত্যি কথা বলতে তোমাকে আমি এত বেশি ভালোবাসি যে বলে বোঝাতে পারবো না। ঠিক সেই মুহূর্তে পরিমেয়েটা শূন্যে দাঁড়িয়ে পড়লো এবং তার পা মাটিতে ছিল না, তার পায়ের নিচের অংশ দিয়ে তখন আলো জ্বলছে। পরিমেয়েটা তখন আরিফের কাছে এসে আরিফকে শক্ত করে জড়িয়ে ধরলো, বলল কি যে আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো। আমি সকলকে বলেছিলাম যে তুমি সত্যি আমাকে ভালোবাসো এবং সেটা দেখো সত্যি হয়েছে। আরিফ, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি এবং তোমাকে ছাড়া সত্যি আমি কিছুই না। আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আরিফ তখন বলল, আমি সাধারণ একজন গ্রামের কৃষক, আর তুমি এত বড় একজন সাম্রাজ্যের সর্দার নিয়ে তুমি আমাকে, এটাই কি তোমার রাজ্যবাসী মেনে নেবে? তখন সে বলল, আমি যেটা করব সেটাই সকলে মেনে নেবে। আর এই রাজ্যের সকলে আমাকে বেশ ভালোবাসে এবং সকলে আমাকে পছন্দ করে, কারণ এই রাজ্যের প্রত্যেকটা প্রজার দায়িত্ব আমি নিয়েছি। আমার বাবা যেরকম ছিলেন ঠিক সেরকম আমি, এবং এই রাজ্যের যত জিন আছে সকলে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সাহায্য পায় এবং আমাদের এখানে এখনো পর্যন্ত এই সমস্ত প্রথা চালু রয়েছে এবং সকলে আমাকে বেশ পছন্দ করে। সেহেতু তুমি এই সব বিষয় নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? আমি তো তখন বেশ খুশি হয়ে গেলাম। আরিফ এমনটা মনে করতে শুরু করলো। তারপর আরিফ ওদিনকে মেয়েটার সঙ্গে সারা দিন এবং সারা রাত বসে গল্প করতে শুরু করলো। তারপর কখন যে মেয়েটার সঙ্গেই তার কাছে ঘুমিয়ে পড়লো আরিফ বুঝতে পারলো না। আরিফ যখন ঘুম থেকে উঠলো সে দেখলো মেয়েটি মানে রবিনা তার পাশে তার সঙ্গে শুয়ে আছে এবং তার কাছাকাছি হাত দিয়ে শুয়ে আছে। সত্যি রবিনা তাকে অনেক বেশি ভালোবাসে, তা না হলে রবিনা তার কাছে অবশ্যই রাখতো না। এবং সে এত বড় একটা মেয়ে, সত্যি কথা বলতে এত বড় একটা সাম্রাজ্যের সর্দারনি সে, আর সে আরিফকে পছন্দ করে। এটা আসলে সত্যি আশ্চর্যের বিষয়। আরিফ তখন রবিনাকে বলল যে সত্যি কথা, তোমাকে আমি আসলে বুঝতে পারিনি শুরুর দিকে, সত্যি তোমাকে খুব ভালোবাসি। আর রবিনা আরিফের দিকে তাকিয়েছিল এবং বলল কি যে তুমি কখন উঠেছ? আচ্ছা, তোমাকে খাবার দিতে বলছি, তুমি কি ফ্রেশ হয়েছ? রবিনা সেখান থেকে উঠে বললো কি যে যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, তুমি খাবার দেওয়ার জন্য বলছি। রবিনা তখন ডাক দিতে ভেতর থেকে একজন দাসী চলে আসলো, তার মুখে নাকাব পড়া। দাসী তখন বলল যে এক কাজ করো, আমাদেরকে খাবার দাও তো। দাসী আমাদেরকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ সে হয়তো জীবনে কোনোদিন মানুষ দেখেনি। তখন রবিনা বলল কি দেখছো? এই হচ্ছে সেই মানুষটা যাকে আমি ভালোবাসতাম, তুমি দেখে অবাক হচ্ছ? মেয়েটি বলল যে আমি কোনোদিন মানুষ দেখিনি, তো এই জন্য। মার্শাল্লাহ, সে খুব সুন্দর। রবিনা বলল হয়েছে, এখন আর তাকাতে হবে না, যাও এনে খাবার দাও। তারপর খাবার দাবার নিয়ে আসা হলো। খাবার দাবার আনার পর রবিনা এবং সে এক জায়গায় বসে খেতে শুরু করলো এবং আরিফকে সে খাইয়ে দিল। বলল কি যে এখন থেকে আমি তোমার সমস্ত যত্ন করব। কিন্তু আরিফ বলল কি যে আমি কি তোমার সঙ্গে এখানে থাকতে পারবো? আমাকে তো ফিরে যেতে হবে আমাদের জগতে, যেখানে আমি থাকি। আরিফ এই কথা বলতেই রবিনা বলল কি যে হ্যাঁ, সেখানে তো অবশ্যই যাবে, কিন্তু আমার এখানে তো তুমি থাক। আমরা এখানে সমস্ত লোকেদের সঙ্গে, সমস্ত জিনিসদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিব এবং একটু পরে আমরা রাজদরবারে যাব, ঠিক আছে? আরিফ তখন বলল আচ্ছা ঠিক আছে, একটু পরে আমরা রাজদরবারে সেখানে না হয় যাব, কিন্তু সর্বোচ্চ কথা হচ্ছে যে ওরা কি আমাকে মেনে নিবে? আরিফের এই কথা শুনে তখন ওইখানে থাকা একজন জিন বলে উঠল, অবশ্যই মেনে নিবে। আমাদের সর্দারকে ওরা সকলে খুব পছন্দ করে এবং সকলে খুব ভালোবাসে, সেহেতু আপনি এসব বিষয় নিয়ে কোনো কিছু চিন্তা করবেন না, ঠিক আছে? আরিফ বলল কি আচ্ছা ঠিক আছে, আমি কোনো চিন্তা করছি না। সব মিলিয়ে মূলত হচ্ছে আমার টেনশন হয় যে সত্যি যদি কেউ মেনে না নেয় আর আমার বাড়িতে যেতে হবে। রবিনা বলল তোমাকে সমস্ত জায়গায় নিয়ে যাব, তুমি চিন্তা করো না। তারপর আরিফকে একটা খুব দামি জামা পরিয়ে তাকে নিয়ে যাওয়া হলো রাজপ্রাসাদের মূল ভেতরে, যেখানে মূলত হচ্ছে রাজ্যের সমস্ত কাজ সম্পন্ন হয়। আরিফ তখন রবিনার হাত ধরে ভেতরে প্রবেশ করলো। সকলে তখন রবিনাকে দেখে দাঁড়িয়ে গেল। রবিনা তার সিংহাসনে গিয়ে বসলো। রবিনা হচ্ছে এই জিন সাম্রাজ্যের রানী এবং জিন সাম্রাজ্যের রানী হয়ে সে আরিফের হাত ধরে এখানে এসেছে। সেটা হয়তো অনেকে দেখে পছন্দ হলো না। রবিনা তখন বলল এ হচ্ছে আমার ভবিষ্যতের হাজব্যান্ড এবং যাকে আমি বিয়ে করব। আপনাদের অনেকের হয়তো একে দেখিয়ে মনে হতে পারে যে আমি কোনো একটা মানুষকে বিয়ে করছি, এবং সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। এর নাম হচ্ছে আরিফ এবং এ আমার ভবিষ্যৎ হাজব্যান্ড। সকলে তখন দাঁড়িয়ে তালি দিতে শুরু করলো এবং আরিফ রবিনার দিকে তাকালো এবং রবিনা আরিফের দিকে তাকিয়ে মুচকি হাসতে শুরু করলো, কারণ রবিনা বেশ খুশি ছিল। প্রিয় দর্শক, এই গল্পের প্রথম পর্ব এখানে শেষ।
দ্বিতীয় পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে এই গল্পের পরবর্তী এপিসোড খুব শীঘ্রই আপনারা উপভোগ করতে পারেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।